বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে মোবাইল তো। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি উত্তপ্ত হচ্ছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি ইসলামী দলগুলো জোটবদ্ধ হওয়ার একটি পরিকল্পনা রয়েছে। সেখানে বিএনপি বা অন্যান্য দল, জামাত বা অন্যান্য যারা ইসলামী দল রয়েছেন তাদেরকে বলা হয় তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। মূলত বিএনপির কিছু নেতা কর্মীও কিন্তু এই বক্তব্যগুলো দিয়েছেন, বিএনপিতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত পাওয়া যাবে। এরকম করে কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং জামাত ইসলামীর একটি বক্তব্যকে কোট করে কিন্তু সারা বাংলাদেশে বিএনপি আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। নেতারা এটি ছড়িয়েছেন বা অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন জামাত বিরোধী তারাও কিন্তু এটি ছড়িয়েছেন যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আসলে মূলত পয়েন্ট হচ্ছে যে যদি আবার আরেকটি বিষয় হচ্ছে মসজিদে রাজনৈতিক আলোচনা বা মসজিদে ভোট চাওয়ার এই বিষয় নিয়েও কিন্তু বিতর্ক এবং ওয়াজের মাহফিলেও কিন্তু সেটি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে যদি মসজিদের ভিতরে যদি আলোচনা হয় বা রাজনৈতিক আলোচনা হয় বা ভোট চাওয়ার বিষয় থাকে, এটি কিন্তু রাজনৈতিক দলেরা যখন ইলেকশন আসে তখন তারা মসজিদে বা শুক্রবারে গিয়ে তারা কিন্তু ভোট চায়, এটা স্বাভাবিক এবং এটি হয়ে থাকে বাংলাদেশে। এবং যখন নির্বাচন আসে সবাই কিন্তু টুপি মাথায় পরে, ইসলামী দল ছাড়াও যারা রয়েছেন তারাও কিন্তু মসজিদে যায় এবং শুক্রবার হলে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে, নির্বাচনী মাঠে হাজিরা বা নির্বাচনী প্রচারণার মাধ্যম হিসাবে তারা মসজিদকে ব্যবহার করে। এটি অতীতেও হয়ে আসছে। তো এবছর যেহেতু ইসলামী দলের উত্থান আমরা 5ই আগস্টের পর দেখতে পেয়েছি, সে কারণে কিন্তু অন্যান্য দল যারা রয়েছেন তারা কিন্তু এটি ভালো ভালো ভাবে নিচ্ছেন না। তারা এটিকে মনে করছেন যে তারা মসজিদকে রাজনৈতিক কার্যালয় বানিয়েছেন এবং মসজিদে তারা এই ধরনের রাজনৈতিক কর্মসূচি করছেন। এটা নিয়ে কিন্তু বিপত্তি বাধে। এরপর সারা বাংলাদেশে কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে এবং এখনো ঘটছে। তো মূল পয়েন্ট হলো যে যদি কেউ আলোচনা করে বা নির্বাচনের জন্য ভোট চায় তাহলে কি তারা যে প্রার্থী ভোট চাবে বা যে মার্কায় ভোট চাবে তাহলে কি তারা ভোট দিয়ে দিবে? ধরেন সেখানে একটি মসজিদে 200 মানুষ উপস্থিত আছেন, সেখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে। এখন যদি একজন প্রার্থী সেখানে ভোট চায় তাহলে কি ওই 200 মানুষই কি তাকে ভোট দিয়ে দেবে? এমন কোনো নজির বাংলাদেশের ইতিহাসে রয়েছে? বাংলাদেশের ইতিহাসে যে দল করে সেই দলের উপরই তার আস্থা থাকে এবং সেখানেই তিনি ভোট দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে মসজিদের বিষয়টি নিয়ে ইসলাম এবং মৌলবাদ ইসলামিক যে বিষয়টি নিয়ে আসা হয়েছে, ইসলামের সাথে কিছু বিষয় যে মসজিদে যে নোয়াখালীতে যে হামলা হলো মসজিদের ভিতরে, একটি দল প্রোগ্রাম করছে, তারা প্রোগ্রাম করুক, সেটা মসজিদের ভিতরে একটি কোরআন প্রোগ্রাম হোক, রাজনৈতিক প্রোগ্রাম হোক, করেছে। সেটাকে সেখানে হামলার ঘটনা যখন ঘটে সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ বা মুসলিম যারা তাদের মনে নাড়া দেয়, কেন সেখানে হামলা করা হবে? তাদেরকে অন্তত একটি লিস্ট বা একটি বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে পারতো বা তাদেরকে বাধা প্রদান করতে পারতো। সেটা না করে তারা 2 পক্ষে যে হামলায় জড়িয়ে পড়ে। এরপরে বিভিন্ন জায়গায় যে মসজিদের মধ্যে কিছু আলোচনা বা রাজনৈতিক আলোচনা আসলে সেখানে বাধা প্রদান করা হয়। এটা করে কোনো রাজনৈতিক দলের কি আসলে কোনো ফায়দা হয় বা যে রাজনৈতিক দলগুলো এটা করছেন বা যদি কেন্দ্র থেকে এই ধরনের যে তাদের বলা হয়ে থাকে যে মসজিদে কোনো আলোচনা বা ইসলামিক দল যে আলোচনা করে সেটি করা যাবে না, তাহলে আসলে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হবে? যে বাংলাদেশের মানুষ সকলে যে ভোট দিবে সে পরিবেশটা আসলে কিভাবে করা হবে? বা একটি দলে যদি, যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী ছিল এবং তাদের সাথে শরিক দলও ছিল। এখন যদি আওয়ামী লীগ নেই কিন্তু বিএনপি যদি নির্বাচন করতে চায় তাদের তো প্রতিদ্বন্দ্বী প্রয়োজন। তারা এখন যেটা চাচ্ছেন যে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তারাই এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবেন এবং তারাই জিতবেন, তাদের কোনো বিরোধী দল থাকবেন না, এমন একটি অবস্থা বাংলাদেশে দাঁড়িয়েছে। আসলে তারা যে রাজনীতিটা করেন তারা আসলে কি নিয়ে, কি চিন্তা নিয়ে যে মসজিদের আলোচনা করলেই সবাই ইসলামী দলে ভোট দিয়ে দেবে এবং মহিলা যারা জামাতের দাওয়াতি কার্যক্রম করে তাদের বিরুদ্ধেও কিন্তু তাদের আলোচনা রয়েছে বা তারাও কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা যেন কোথাও এই ধরনের আলোচনা না করতে পারেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও ফুটেজ দেখা গেছে এবং তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, তাদের ভিডিও ফুটেজ, তাদের জামাত বা অন্যান্য যে ট্যাগ সেই ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে ইন্ডিকেট করা হয় এবং তাদের যে কর্মী সমর্থক বা তাদের যে মহিলা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন তাদের সাথে বিরুদ্ধে জড়ানোর জন্য। তো এখন প্রশ্ন হলো যে এটি করে কি আসলে কোনো ইসলামের বা ভোটের ময়দানে কি কোনো আসলে সুবিধা করা যাবে কিনা? যদি সুবিধা হতো, ধরে নিলাম যে এটি করলে মানুষ তাদেরকে সবাই ভোট দিয়ে দিবে অথবা
তা ইসলামী দলগুলো ভোট পেয়ে যাবে, তারা হয়ে যাবে। এই যে একটি ভয়, বিএনপির ভিতরে যে ভয়টা, এই ভয়টা আসলে কিভাবে আসলো? ৫ই আগস্টের পর কেন এই ইসলামিক দলগুলোর উত্থান হলো? সেটাই কিন্তু এখন মানুষের প্রশ্ন। কারণ বিএনপির যে একটি ৫ই আগস্টের আগে বা পরবর্তী ১-২ মাস যে একটি স্রোত ছিল, সেটি কিন্তু নিজেদের দলেদের, নিজেদের অন্তঃকন্দল এবং নিজেদের কর্মীদের কারণে তারা হারিয়ে যাচ্ছে এবং ইসলামিক দলগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয় যে এই সমস্ত দলকে আমরা ভোট দিয়েছি, কিন্তু তারা অতীতের যে তাদের যে ক্ষমতা, লড়াই, অথবা অতীতে যে তারা দেশ শাসন করেছেন, তাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই যে পূর্ব অভিজ্ঞতা, সেখানেই তারা রয়েছেন এবং বিগত যে ১৫ বছরে যে ফ্যাসিবাদ জমে উঠেছিল বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ধারায় তারা হাঁটছেন এবং সেই বিষয়ে কিন্তু তারা এখনো কোনোভাবেই পরিবর্তন হয়নি। যে পরিবর্তনের ধারণা নিয়ে বা পরিবর্তনের কথা নিয়ে বা পরিবর্তন নিয়ে যে এত আলোচনা হয়েছে, যে পরিবর্তন হবে বাংলাদেশে, বা রাজনৈতিক পরিবর্তন বা সামাজিক অর্থনৈতিক সব দিকে পরিবর্তন হবে, সেটি আসলে কোনো আমূল পরিবর্তন হয়েছে না কিনা, এটিও কিন্তু তখন মানুষ আলোচনা করছেন। তাহলে বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি বা কোনো দল যদি কোনো জায়গায় বা কোনো মসজিদ হোক বা ইসলামিক কোনো স্টেজ হোক বা বক্তা হোক, যদি কোনো দলের বিষয়ে বলে বা তার পক্ষে ভোট চায়, তাহলে কি সমস্ত মানুষ সেখানে ভোট দিয়ে দেবেন কিনা? এই যে ধারণা বা এখান থেকে বেরিয়ে না আসতে পারলে, যে তাদের যে ৩১ দফা রয়েছে বা তাদের দলের বা অতীতে যে তাদের দেশ শাসনের যে তারা যে দেশ শাসন করেছে, সেখানকার যে তাদের যে অভিজ্ঞতা, সেগুলো তুলে না ধরে অন্য দল কি করলো, আমরা যে বিষয়টি দেখেছি ডাকসু এবং ডাকসুতে আমি এ নিয়ে কয়েকবার কথা বলেছিলাম যে তারা তাদের প্রার্থীর পক্ষে, অর্থাৎ ছাত্র দলের যে সেন্ট্রাল যে কমিটি রয়েছে, সভাপতি, সেক্রেটারি, তারা যতবার ছাত্র শিবিরের নাম নিয়েছে, ততবার কিন্তু তাদের ছাত্র দলের যে প্রার্থী তার নাম নেয়নি। এবং এই না নেওয়ার কারণে তারা কিন্তু প্রত্যেকটা টকশোতে আমরা যেটি দেখেছি, তারা শুধু শিবির শিবির বলেছেন এবং তাদের যে প্রার্থী তাকেও পরিচিত করেনি বা তাদের যে দলের যে ইশতেহার, সেগুলো তারা পরিষ্কার করেনি। তো এখন প্রশ্ন হলো যে এই কথা বলে যে সারাক্ষণ জামাত, ইসলামী দল এগুলো বলে আসলে তারা বিএনপি থেকে রাজনীতি করছেন এবং বিএনপি যে ধানের শীষ, সেটার কথা না বলে যে জামাতের সারাদিন পিছনে লেগে আছে, সেটা পিছনে লেগে থাকলে বা এর বিরুদ্ধে লেগে থাকলে কি আসলে কোনো ফায়দা হবে কিনা? ভোট মানুষ দিবে, আপনি যদি আপনার প্রার্থী ভালো হয় বা প্রার্থীর যদি কর্মকাণ্ড ভালো হয়, অবশ্যই আপনাকে ভোট দিবে। কিন্তু আরেকজন কি করলো না করলো, তাকে ট্যাগিং করা বা কোথায় মসজিদে আলোচনা করলো, মাদ্রাসায় আলোচনা করলো, তারপরে মাহফিলে আলোচনা করলো, সেগুলোকে কোট করে যেভাবে বলা হয় বা এগুলোকে বাধা প্রদান করে আসলে কি কোনো ফায়দা হয় কিনা? এগুলো করা আর ইসলামের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো, সেগুলো কিন্তু মানুষ নজরে আনে। এটা থেকে আসলে বেরিয়ে আসা উচিত এবং নির্বাচনের যে আবহাওয়া বা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেগুলো বোঝায়, যে যেটা করলে মানুষ স্বচ্ছন্দে বা নিশ্চিন্তে ভোট দিতে যাবে বা ভোট কেন্দ্রে, যেহেতু গত ১৫ বছরে মানুষ ভয় ভীতির মধ্যে ছিল, ভোট কেন্দ্রে যায়নি। এখন এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে করে কোনো রাজনৈতিক সহিংসতা না হয়। রাজনৈতিক সহিংসতা থেকে বেরিয়ে এসে মানুষকে কিভাবে ভোটের মাঠে, অর্থাৎ ভোটের কেন্দ্রে নেওয়া যায়, সেই ব্যাপারে কিন্তু তাদের নিশ্চয়তা দেওয়া উচিত এবং প্রতিশ্রুতি দেওয়া উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দলকে এখানে কিন্তু সূক্ষ্মভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ধৈর্যের সাথে এটি মোকাবেলা করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রত্যেকটি ভোটারকে নির্বিঘ্নে কিভাবে ভোট কেন্দ্রে যাওয়া যায় এবং ইশতেহারের পরে নির্বাচনী সহিংসতায় যে সমস্ত হত্যাকাণ্ড হয় বা নির্বাচনী সহিংসতায় যে মানুষ পঙ্গুত্ব বরণ করে, এখান থেকে বেরিয়ে এসে নূতন ধারার রাজনীতি, যে যার যেখানে ভোট দেব তার ইচ্ছামতো বা তার খুশিতে যে গণতান্ত্রিক যে অধিকার, সেটি করার যে মানুষের স্পেয়ার, সেখানে সেটি উন্মুক্ত রাখতে হবে। উন্মুক্ত রাখলে কি হবে, মানুষ সেখানে যাবে এবং তার ইচ্ছামতো, যদি একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে যে এই দলের বাইরে আর কেউ না, তাহলে কিন্তু মানুষ আবার নির্বাচন বিমুখ হয়ে যাবে। যে ১৫ বছরে যে ঘটনাগুলো ঘটেছে, যে একটি মাত্র দলই সেখানে পার্টিসিপেট করেছে, বাকি দলগুলো করেনি, সে কারণে কিন্তু তাদের যে দলীয় লোকজন, তারাও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। তো এই ভোট কেন্দ্রে না যাওয়ার যে একটি মানুষের যে স্মৃতি বা ভোট কেন্দ্রে না যেতে 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 কিন্তু মানুষ ভোট কিভাবে দেওয়া সেটাই ভুলে গিয়েছেন। এখন সেই দায়িত্বটা রাজনৈতিক দল, বড় দলগুলোকে নেওয়া উচিত, কিন্তু তা না করে তারা যেভাবে আবার সেই হানাহানি উস্কে দিচ্ছে, সামান্যতম বিষয় নিয়ে যেভাবে তারা রাজনীতি করছে, এখানে কিন্তু আবারও সেই পরিবেশ যদি তৈরি হয়, তাহলে কিন্তু ইলেকশনটাই আসলে কতটুকু সফল হবে বা ইলেকশনটা আসলে আদৌ সম্ভব হবে কিনা বা ইলেকশনটা সরকার করতে পারবে কিনা, সেই ক্যাপাসিটি বা যেহেতু এখানে একটি বড় দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, সেটা কিন্তু মোকাবেলা করেই এই
নির্বাচনটি শেষ